আলেম সমাজ, বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এবং যারা আমার কথাগুলো শুনছেন, আপনাদের মাধ্যমে, আপনাদের শোনার মাধ্যমে, আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমি আমার আগামী দিনের কর্ম নির্ধারণ করতে আরো সঠিকভাবে আমি নির্দেশনা পাবো বলে আমি মনে করি। আজকে যে কথাগুলো আমি মঞ্চ থেকে বলছি, এই কথাগুলো আপনারা সামনে থেকে শুনছেন এবং আপনারা সমর্থন দিচ্ছেন, সেটাই আমাদের শক্তি, সেটাই আমাদের সাহস। এইভাবে সুযোগ আমাদের আগে কখনো ছিল না। আগেও এখানে অনেকেই এমপি ছিলেন, এমপিরা যে যার মতো করে সিদ্ধান্ত নিতেন। এমপিরা কখন কি করছে না করছে জাতি জানতো না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং এখন আমরা সকলে মিলে একজন আরেকজনের সাথে আমরা পরিকল্পনা করি। আমি এমপি হওয়ার পরে আমার চেয়ারম্যান সাহেব, আমার নেতৃবৃন্দ, আমার ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দের সাথে আমরা মত বিনিময় করি। যেমন আজকে কক্সবাজার সদর উপজেলা 5টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সাহেবরা আজকে আমার সাথে কথা বলবেন এবং তারা আমার বাড়িতে আসবেন। তাদের প্রত্যেককে আমি বলেছি 6 কিলোমিটার রাস্তা চেয়ারম্যান এবং মেম্বাররা আমাকে দিবেন। আমি সেই রাস্তাগুলো আগামী 3 বছরের মধ্যে কোনটা আগে কোনটা পরে আমি শেষ করব, সেই বিষয়ে তারা যেভাবে মতামত দিবেন আমি সেভাবে মতামত নেব। সংসদ সদস্য 2008 সালে আপনারা সহযোগিতা দিয়েছিলেন, আপনারা আমাকে বাড়াতে চেয়েছিলেন। এই পতাকার ফুলের ইউনিয়নের মানুষ আমাকে বিপুল ভোটে, কাওয়ারপুর রাজারপুরের মানুষ আমাকে 500 ভোট দিয়েছিল। কিন্তু সেদিনের বীর জাফরদের কারণে, আওয়ামী লীগ নামের কথিত নেতাদের কারণে তারা নৌকার ভোট চাওয়ার পরিবর্তে প্রকাশ্যে তারা সেই সময় ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে আসে। 2008 সালে শেখ হাসিনা সরকার গঠনের পরও আমরা এই প্রতিনিধিত্ব পাইনি। কাজল সাহেব এমপি ছিলেন, বিএনপি নেতা, তিনি এই এলাকায় আসেননি। বন্যায়, দুর্যোগে, দুঃসময়ে মানুষের খবর রাখেননি। গ্রামের রাস্তাগুলো আছে কি নাই সেটা হয়নি। আমি এমপি হওয়ার পরে রামুতে শুধুমাত্র 2-1টি রাস্তা আমরা পাকা রাস্তা দেখেছি। আজকে রামু ফতেখারপুর সহ প্রতিটি ইউনিয়নে যে কার্পেটিং এর রাস্তা আপনারা দেখছেন, সবকিছু বিগত 11 বছরের ইতিহাস আমার ভাইয়েরা। 52-53 বছর হয়ে গেছে, এই এলাকার কেউ খবর রাখেনি। বারবার রামুর মানুষের ভোট নিয়ে এখানে কখনো জাতীয় পার্টি, এখানে কখনো বিএনপি এমপি হয়ে সেখানে তারা প্রতিনিধিত্ব করেছেন। এলাকার মাঠের মানুষের খবর তারা রাখেনি। আমি চেষ্টা করেছি এখানে রাস্তাঘাটের উন্নয়ন করতে। এমপি হয়েছিলাম বলে বিকেএসপি রামুতে বাংলাদেশে শুধু 6টা, আমার মতো 300 জন এমপি আছে। একটা বিকেএসপি আমি আমার সংসদীয় আসনে আমার উপজেলায় আনতে সক্ষম হয়েছে আপনাদের সহযোগিতার কারণে। বাংলাদেশের কোথাও রেল লাইন মাথার উপর দিয়ে গেছে, কেউ দেখাতে পারবে না, কেউ বলতে পারবে না। রেলমন্ত্রী আসলেন, রেলমন্ত্রী বললেন আমরা এদিক দিয়ে রেল নিয়ে যেতে চাই। রেল আসা যাওয়া করলে সেখানে প্রতিরোধ হবে, রাস্তা নাকি মাথার উপর দিয়ে চলে যাবে। রাস্তা যদি মাথার উপর দিয়ে চলে যায় তাহলে ফুটবল ভাঙতে হবে, সবকিছু ভাঙতে হবে। আমাদের আমূল ঠিকানা ফুটবল, সেই ফুটবল ভেঙে যাবে এবং অন্যান্য সব দোকানপাট সবকিছু ভেঙে যাবে। সেই কারণে রেল মন্ত্রীকে বললাম মাথার উপর দিয়ে রেল নিয়ে গেলে তো এখানে কোনো ফ্লাইওভারের দরকার হবে না। রেলমন্ত্রী হাসলেন। রেলমন্ত্রীকে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক, বাংলাদেশের কোথাও মাথার উপর দিয়ে রেল গিয়েছে দেখাতে পারবেন না। এই মাথার উপর দিয়ে রেল নিয়ে যাওয়াতে আমাদের সরকার আরো 100-200 কোটি টাকা অতিরিক্ত খরচ করে আপনাদের ছেলে আপনাদেরকে সম্মান জানিয়েছে। সেই পাহাড়ের মতো রাস্তা তৈরি করে এমপি হয়েছিলাম বলে পেরেছিলাম। বাকখালী 1000 বছরের ইতিহাস,
হাজার বছরের ইতিহাসে বাকখালী খনন হয় নাই। এই বাকখালী খননের অভাবে বন্যার সময়, দুর্যোগের সময়ে চাল চুই পানি আমার এলাকার মানুষ কষ্ট পেয়েছে, কৃষকরা কষ্ট পেয়েছে, ধানি ফসল ভেসে গেছে, মানুষের ঘর বাড়ি ভেসে গেছে। এমপি হয়েছিলাম বলেই বাকখালী নদী খনন হয়েছে বলে গত 5-7 বছর আমরা এখানে বৃষ্টি দেখবো, বন্যা এমপি হয়েছিলাম বলে আমার এলাকার মানুষদেরকে আমি সেবা দিতে পারছি ঢাকায়। এমপি হয়েছিলাম বলেই আজকে আমরা সবকিছু করতে পারছি। এলাকায় এলাকায় উন্নয়ন। আপনারাও টেকনাফে যান অথবা চকরিয়া পেকুয়া অথবা অন্য জায়গায় যান, আমার কক্সবাজার আসর, আমার ঈদগাহ সদর এবং রামু সেই এলাকা থেকে অনেক বেশি উন্নত আল্লাহর রহমতে। পরাজয়ের সম্ভাবনা ছিল এবছর। পরাজয়ের সম্ভাবনা নিয়ে অনেকেই অনেক ধরনের ঘরের শত্রুরা প্রতি বছরের মতো অবাক রাখে, মানুষ অবাক হয়ে যায়। একটি বাঘও কিন্তু যখন সামনে একটি মানুষ পায় তখন সেই মানুষকে ধরার জন্য একটা বাঘ শুধু একবারই নাকি লাভ দেয়। বাঘ বিশেষজ্ঞরা বলেছে মানুষ যদি দৌড়ে যদি কোথাও চলে যেতে পারে, বাঘ পেছনে পেছনে দৌড়ে না। আর এখানকার যারা নেতা আছে 8 সালে আমাকে খামছে মেলার চেষ্টা করেছে, তারা সক্ষম হয়েছে। 14 সালে, 18 সালে এবং আমার 24 সালে তারা বাঘের চেয়ে হিংস্র হয়ে বারবার আমাকে কামড় দিয়েছে। আমার ভাইয়েরা এখানে রামুকে আমার দলের নাম দিয়ে সভাপতি সেক্রেটারিরা যা করেছে লজ্জার বিষয়, লজ্জার বিষয়। নির্বাচনী ফলাফলে তার পরিণতি 179টি ভোট কেন্দ্র, 179টি ভোট কেন্দ্রের মধ্যে 173টি ভোট কেন্দ্রে বিপুল ভোটে মানুষ আমাকে নির্বাচিত করেছে। আমি অবাক হয়েছি। ঈদগার বড় বড় নেতারা আমার বিপক্ষে ছিল, কক্সবাজার শহরের বড় বড় কালোকোট পড়ার সমস্ত নেতা আমার বিপক্ষে ছিল, রামু উপজেলার তথাকথিত সভাপতি সাধারণ সম্পাদক সবাই তো আমার বিপক্ষে ছিল। প্রকাশ্যে বলেছে রামু উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি শামসুল আলম মন্ডল, হাত পার নির্বাচনের আগে সে বিকল হয়ে যাবে, এলাকায় থাকতে পারবে না, আমার নাকি জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। অনেক বছর পর, 18 বছর পরে মনে করেছিলাম ঘরের মধ্যে শান্তি আসবে, ছবি তুললাম, ভাইকে সালাম করলাম, মনে করেছিলাম আমরা এক হয়ে যাব। ভাই আমার সাথে কথা বললো, ছবি তুললো, আর রাতের বেলা তিনি চলে গেলেন রাখুন একটাই সাইমনে মিজান সাইদের সাথে গোপন মিটিং করার জন্য তিনি চলে গেলেন। সাক্ষী আছে সিসিটিভি, সাক্ষী আছে সেই নিসর্গ হোটেলে পরপর 3 বার তিনি গেলেন মিজান সাইদের সাথে। মিজান সাইদকে নাকি রামু থেকে 40,000 ভোট দিয়ে দিলেন, মিজান সাইদ থেকে তিনি 20 লক্ষ টাকা নিলেন ভোটের আগের দিন। আপনাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমার রক্তের ভাই। মিজান সাইদ এখন বলে আমি তোমরা আগে আমাকে টাকা ফেরত দাও, এখন মিজান সাইদ সমাজ থেকে টাকা চাই, শামসুল আলম মন্ডল থেকে 30 লক্ষ টাকা ফেরত চাই, সবার থেকে এখন টাকা ফেরত চাই। আমি সংসদ সদস্য হয়েছি, মিজান সাইদ সাহেব যদি টাকা ফেরতের জন্য আমার সহযোগিতা চাই, সব নচেত আমি 10 বার এমপি হলো এই 200 মিটার 300 মিটার রাস্তা আমি কোনোদিন করতে পারবো না। উপজেলায় টাকা আছে, উপজেলায় প্রতিবার বছরে 3-4 কোটি টাকা আছে। এই টাকা গতবারের চেয়ারম্যান আমার বড় ভাই, আমি সম্মান জানিয়ে বলছি, প্রতি বছর 3-4 কোটি টাকা আপনারা পিসি করে করে প্রকল্প করে করে তুলেন। আমাকে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে একটি রাস্তা করেছেন রামুকে, আপনি একটু দেখান। একটা রাস্তাও দেখাতে পারবেন উপজেলা পরিষদের। আপনি আমি খাওয়ার কুপে শুধু 2টি রাস্তা দেখেছি, 2 লাখ টাকা 2 লাখ টাকা 10 লাখ টাকা দামের একটি রাস্তাও যদি দেখাতে পারতেন তাহলে বুঝতাম এলাকায় উপজেলা পক্ষ থেকে উন্নয়ন হয়েছে। উপজেলায় দেখাতে পারেননি। আমি এই কথা ক্যালকুলের রাস্তা কেন, প্রত্যেক ইউনিয়নের রাস্তা বাকি রয়ে গেছে। 500 মিটার উপরে যত রাস্তা আছে এগুলো এমপিরা করতে পারে, আমি সেগুলোর জন্য দায়ভার আমার। 300 মিটার মানে হচ্ছে 900 ফিট, 1000 ফিট। 300 মিটার মানে হচ্ছে চৌমনি এমাথা থেকে ও মাথা একদম জামে মসজিদের কাছাকাছি চলে যায়। এই রাস্তাগুলো তো উপজেলার ফান্ড থেকে করতে হবে। উপজেলায় এখন যিনি গত 5 বছর দায়িত্বে ছিলেন তিনি উপজেলার মধ্যে এমন ভাবে আচরণ করেছেন, উপজেলা 5টি বছর আমি শুধু একটি দিন দিয়েছি। আমার ভাইয়েরা যদি আমার থেকে উন্নয়ন চান, এলাকার উন্নয়ন চান,
এমন একজন উপজেলা চেয়ারম্যান বানাতে হবে যিনি ৩-৪ কোটি টাকা আত্মসাৎ না করে এলাকার হাসপাতালের জন্য প্রয়োগ করবেন। এমন একজন উপজেলা চেয়ারম্যান, আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন 5 বছর। উপজেলা প্রতি মাসে সমন্বয় কমিটির মিটিং হয়। সমন্বয় কমিটি থেকে যে প্রস্তাবগুলো আছে, রাস্তার প্রস্তাব, এগুলো এমপি সাহেবের কাছে আছে। গত 5 বছরে আপনি যতদিন ছিলেন ততদিন আমার কাছে আপনারা একটা প্রস্তাবও পাঠান নাই উপজেলা পরিষদ থেকে। উপজেলা পরিষদের সমন্বয় কমিটি সেখানে ব্যর্থ হয়েছে। সমন্বয় কমিটি যদি আমাকে প্রস্তাব দিত, তাই প্রস্তাবের ভিত্তিতে আমি টাকা, অতিরিক্ত টাকা নিয়ে আসতে পারতাম। আপনারা একটা টাকাও আপনারা বরাদ্দ দেন নাই এবং আমার কাছেও চান নাই। কিভাবে রামু উপজেলা পরিবর্তন হবে? আমরা রামুতে এমন একজনকে চাই যে এলাকার সকলের দায়িত্ব নেবে, সকল দলের মানুষের সেবা করবে, এলাকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং এমপিকে যে প্রস্তাব পাঠাবে, এমপির চাহিদা উপজেলা পরিষদের চাহিদা যে পাঠাবে এমপির কাছে, এবং উপজেলায় যে বছরে 4-5 কোটি টাকা যে এডিবি ফান্ড থেকে যে আসলে রাজস্ব ফান্ডের টাকা আসে, যে নিজের পকেটে না ঢুকিয়ে যে এলাকার মানুষের রাস্তার কাজে বের করবে। কারা দাঁড়াচ্ছেন? একদিকে দাঁড়াচ্ছেন একজন, আরেকদিকে ভুট্টু। আমি ভুট্টুকে সমর্থন আমি এখনো দিই নাই। ভুট্টুকে আমি ভেবেছি, নেতা কর্মীরা সকলেই সমর্থন দিয়েছে। আমি ভেবেছি কে শিক্ষিত। আমি দেখেছি ভুট্টুর বিপক্ষে 2 বার চেয়ারম্যান ছিল, একটা অভিযোগ, আমি হাজার হাজার অভিযোগ খুঁজেছি। তার বিপক্ষে যদি একটা অভিযোগ যদি থাকতো তাহলে তার পক্ষে আমি সিদ্ধান্ত নিতে আমার কষ্ট। আর সততাই তার পক্ষে, তার বিপক্ষে কোনো অভিযোগ নেই। আর আপনি উপজেলা চেয়ারম্যান সাহেব, আপনি তো এমপিতে দাঁড়ানোর কথা। আপনি এমপিতে 4 বার নমিনেশন পেয়েছেন, চেয়েছেন, আপনি নমিনেশন পাননি। আপনি তো আবার উপজেলা থেকে পদত্যাগ কেন করলেন? আবার পদত্যাগ করলে আবার আপনি উপজেলায় আবার কেন দাঁড়াচ্ছেন? বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমপির পরিবারের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। গতকালকে আবার সিদ্ধান্ত হয়েছে, ওবায়দুল কাদের শেখ হাসিনার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছেন যারা এমপিতে দাঁড়াবে তাদেরকে বরখাস্ত করা হবে। সহসা আওয়ামী লীগের কমিটি পরিবর্তন হবে। শেখ হাসিনা পরিচয় আপনারা দেবেন না, কেউ দেবেন না। আপনারা শেখ হাসিনার সাথে বেইমানি করেছেন। আপনারা শেখ হাসিনার উপকার মানুষকে পৌঁছে দেন নাই, আপনারা মানুষকে সেবা দেন নাই। আপনি সততার দাবিদার কেমনে? পত্রিকায় দেখলাম, আমি লজ্জায় মরে গেছি। আমি হুইপ, প্রতিমন্ত্রী মর্যাদা, আপনারা আমাকে আদর করেন, স্নেহ করেন, সম্মান করেন, আপনারা আমার কথা শুনেন, আপনাদের কথা আমি শুনি। পত্রিকায় কয়েকদিন আগে দেখলাম আমার বোনেরা সবাই বিবৃতি দিয়েছে, আমাদের বড় ভাই সোহেল সরওয়ার কাজল আমার বাবাকে অসুস্থ রেখে মিথ্যা প্রলোভনের আশ্রয় নিয়ে আমার বাবা যখন বেহুশ ছিলেন ভুয়া দলিল বানিয়ে সম্পত্তি আত্মসাৎ করেছেন। তার থেকে সম্পত্তি না কেনার জন্য সকলকে আমার বোনেরা বিবৃতি দিয়ে, পত্রিকায় বিবৃতি দিয়ে বারণ করেছেন তার থেকে কোনো সম্পত্তি না নেওয়ার জন্য। এর চেয়ে লজ্জা আমার আর কিসের থাকতে পারে? এর চেয়ে লজ্জা আমার পরিবারে কিসের থাকতে পারে? এর চেয়ে দুর্নীতির কথা কিসের থাকতে পারে? যে নিজের বোনদের পত্রিকায় বিবৃতি দিয়ে আমার বোনেরা আমাকে দায়ী করে, তোমার এমপি বানাইলাম, তোমার হুট বানাইলাম, তুমি আমাদের সম্পত্তি কেন দিতে পারছো না? তারা মামলা করেছে। আমার অবাক লাগে, মনির আহমদ চৌধুরী, ওসমান সরওয়ার আলম চৌধুরী 2 ভাই, সরওয়ার প্লাজা আমার বাবার নামে। মনির আহমদ চৌধুরী সন্তানেরা যারা আছে সবাই জানেন, পাশের যে ভাঙ্গা টিনওয়ালা রামুতে সকল কিছু উন্নয়ন হয়ে গেল। আর এখানে এটা ভাঙ্গা টিন, এটা মেরামত করতে গেলে কাজল সাহেব আপনি বন্দুক নিয়ে যান। আমি এখন ভাই হিসেবে বলছি না, আমি এলাকার আপনাদের এমপি হিসেবে বলতে চাই, আপনি বন্দুক নিয়ে যান। বেকার চৌধুরী, ফরিদ চৌধুরীকে আমি বন্দুকের স্বপ্ন দেখান। এটা মনির আহমদ চৌধুরীর জায়গা। ভুয়া দলিল করেছেন আপনি, ভুয়া খতিয়ান কাজল সাহেবের নামে, ভুয়া খতিয়ান। আমি এমপি হয়েছিলাম, তাদের কাছে 2000 খতিয়ান
রয়ে গেছে এখনো এক একটা খতিয়ান তারা ভয়ে বের করতে পারছে না। মনির আহমদ চৌধুরী, রামু চৌধুরী সমস্ত কিছু বিল্ডিং হয়ে গেছে, শুধু মনির আহমদ চৌধুরী অংশটুকু বিল্ডিং করতে পারছে না। কাজল সাহেব নির্লোভ, আপনি কখনো আপনি আল্লাহকে খুশি রাখতে পারবেন না। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে কোনো ক্ষমা করবে না। আপনি বেদাল চৌধুরীর পরিবারের জমি এবং ফরিদ চৌধুরী, বাবুল চৌধুরী, জুয়েল চৌধুরী সকলের জমি নাকি আপনি পাচ্ছেন, আপনি মামলা করেছেন, আপনার কিসে কুলাচ্ছে না বলেন? আপনি লটকিয়ের কোনায় আমার বাবার সম্পত্তি নিলেন, সেখানে আপনি 3টি পরিবার সেখানে ছিল আমার বাবার সম্পত্তির বাইরে, তারপর তাদেরকে আপনি উচ্ছেদ করলেন আমার বাবার সম্পত্তির বাইরে গিয়ে। লটকিয়ের কোনার মানুষ আপনাকে ভোট দেয় না। আমার বাবা মসজিদে জমি দিয়েছে, মসজিদের দেওয়াল ভেঙে শুধু 4টি নারিকেল গাছে বাবাবে আপনি 4টি নারিকেল গাছ আত্মসাতের জন্য আপনার এলাকায় করে দিয়েছেন। উপজেলা খেয়েছেন, পরিবার খেয়েছেন, ভাই বোনদের সব সম্পত্তি খেয়েছেন। এখন আর কোনো কিছু খাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন না, চেষ্টা করবেন না। আর যদি النهي موت حيو النهي بايو الحيو بول الحيو منشر حيو قريب الحيو مسد الحيو النهي طلون حيو উপজেলা حيو النهي طلون حيو مسد الحيو রামু ফিজারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের 70 লক্ষ টাকা হিসাব এখনো দেওয়া হয়নি, হাইকোর্টে মামলা চলছে। রামু বালিকা বিদ্যালয়ে 90 লক্ষ টাকার কোন হিসাব নাই, যেদিকে গেছেন সেদিকে আপনি টাকা প্রস্তুত করেছেন। স্কুল কিয়া মসজিদ কিয়া বাবুল কিয়া চ্যানেল কিয়া কথাবার্তি কথাই সোজা কথা। দীঘল নিয়ে তারা আমাকে খামছে মারতে চেয়েছিল, আমাকে পরাজিত করতে চেয়েছিল। তারা আমাদের সম্পত্তি নয়, আমার সেই গতি নয়। তারা রামুবাসীর ভাগ্য, কক্সবাজারবাসীর ভাগ্য একজন অথর্ব বিচার সাহেবকে দিতে চেয়েছিল। আপনি গোল থেকে টাকা নিয়েছেন, আপনার এখানে শেখ হাসিনার পরিচয় দিয়ে আর কোনো মুখ নেই, আপনাদের আর কারো কোনো মুখ নেই, আপনাদেরকে সেখানে থাকতে হবে। আমি উপজেলা চেয়ারম্যান সাহেব, ভুট্টু সাহেব আপনি চেয়ারম্যান হবেন, যদি মাল্লা চায় এটা পৌরসভা করতে হবে। আমি ঢাকায় থাকলে আপনি কোন বিচারে অতীতেও আত্মসাৎ করেন নাই, আপনি আত্মসাৎ করবেন না। আপনি কোন ভাই বোনের সম্পত্তি অথবা গরিব মানুষের সম্পত্তি আপনি অতীতে চান নাই, ভবিষ্যতেও চাইতে পারবেন না। কোন দলের কোন মানুষের প্রতি অন্যায় আচরণ আমি করি না, আপনিও করতে পারবেন না। আর সকলকে সমান চোখে দেখতে হবে, আমি দেখি আপনিও দেখতে হবে। আমি 16 ঘন্টা পরিশ্রম করি, 18 ঘন্টা পরিশ্রম করি, আপনাকেও করতে হবে। ব্যবসা বাণিজ্যের পেছনে আমি ছুটি না, আপনিও ছুটতে পারবেন না। আপনি একজন ব্যবসায়ী, মানুষকে আপনার সময় দিতে হবে। আল্লাহ এখন বড় সেবক আমি হয়েছি, ঢাকায় আমার পতাকা হয়েছে। প্রতিদিন আপনারা আমাকে পতাকা নিয়ে দেখতে যান। আমি কি মাত্র 3.5 মাস হয়েছে, 3.5 মাস আমি 13 বার আমি এখানে ঢাকা থেকে আসলাম, আর 13 বার আমি ঢাকা থেকে আসলাম। বাংলাদেশে অনেক ব্যক্তি আছে বছরে 13 বার এলাকায় যায় না। আমি ভাইয়ের আমার, আমি এলাকায় ঢাকায় আমাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা সংসদ অফিস দিয়েছেন, ঢাকায় একটা বড় বাড়ি দিয়েছে। আগে পীর বাড়িতে ছিলাম, আমি মনে করি এবারই দেশবাসীর বাড়ি, এবারই থাকিবেন যাহা দিলে ওটারও প্রাইভেট জাহান নাই, আর বাড়ি প্রাইভেট বাড়ির অনলার বাড়ি অবাজে আই চিনি, আইনও চিনি, অসুবিধা নাই। রামুইয়া হইলে ইজ্জাইয়া হইলে আর কোটা হইলে আগে কেউ চুরি করে দিয়ে আমাদের দায়িত্ব, আমাদের এখানে কলেজ আরো প্রতিষ্ঠা করতে হবে। রাউজানে 10টি কলেজ আছে, একটি উপজেলায় রাঙ্গুনিয়ায়, একটি উপজেলায় 7টি কলেজ আছে, আর আমার একটি উপজেলায় শুধু একটা কলেজ আছে। আমাদের দায়িত্ব মাদ্রাসাগুলোতে কারিগরি প্রতিষ্ঠান খুলতে পারি নাই, কারিগরি শিক্ষা চালু করতে হবে। আমাদের দায়িত্ব চাকবালপুর মাদ্রাসা এবং অন্যান্য সকল মাদ্রাসায়, জুলাই মেলা মাদ্রাসা সহ
অন্যান্য মাদ্রাসায় ভবন দিতে হবে, আপনাকে দৌড়তে হবে। আমাদের রাস্তাঘাট এখনো 25 ভাগ বাকি রয়ে গেছে। প্রকল্প তৈরি করে করে ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে ঢাকায় আপনাকে ছুটে আসতে হবে। আমাদের এখানে আমরা সেই মসজিদ ভিত্তিক আমরা ধর্মীয় শিক্ষা চালু করেছিলাম, মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা চালু, সেগুলো ডিসেম্বরে নাকি বন্ধ হবে। ইনশাআল্লাহ কথা দিচ্ছি এটি আমি বন্ধ হতে দেব না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মসজিদ ভিত্তিক আমরা স্কুলগুলো আমরা চালু রাখবো ইনশাআল্লাহ, মন্দির ভিত্তিক স্কুলগুলো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদের এখানে এখনো আপনারা দেখেন ইটগাঁও উপজেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আমার নেতা বীর বাহাদুর সাহেব সাতবার এমপি হয়েছেন, আমি মাত্র 3 বার। তিনি আমার নেতা, অনেক বড়, তিনি অনেক উন্নয়ন করেছেন। ফায়ার স্টেশন এখনো হয়নি, আর আমরা রামুতে করে ফেলেছি। কেকুয়াতে ফায়ার স্টেশন নাই, রামুতে আমরা করতে পেরেছি। এগুলো হচ্ছে কি এমপির সফলতা। এই রাস্তা ঢাকা চিটাং রোড এখনো বড় করতে পারি নাই। এই চট্টগ্রাম কক্সবাজার রাস্তা ইনশাআল্লাহ আমরা সহসা 6 লেনে উন্নীত করতে পারবো। প্রস্তাবক আমি। টাকা যেগুলো আসছে সেই কুরিয়া থেকে টাকা যে অন্যতম প্রস্তাবকারী হচ্ছি আমি। আমার ভাইয়েরা, ফিলিস্তিনে যুদ্ধ চলছে, সমস্ত মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান থাকবে ফিলিস্তিনে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রকাশ্যে সমর্থন এবং যুদ্ধে ঘোষণা আমরা থাকবে, আমরা তাদেরকে সহযোগিতা দিতে চাই। মিয়ানমারে আমাদের থেকে মাত্র 25 কিলোমিটার দূরে যুদ্ধ চলছে, মাত্র 25 কিলোমিটার দূরে আরাকান আর্মি দখল করে ফেলেছে। এখন শুধু মন্ডু এবং আকিয়াম বাকি। সমস্ত জায়গা থেকে সেই মিয়ানমারের সেনাবাহিনী তারা ছুটে গেছে। আমাদের সতর্ক থাকতে হবে। আরাকান আর্মির নাম দিয়ে তারা সবাই কিন্তু রাখায়, আরাকান আর্মির সবাই আনসার যারা মানুষ আছে অস্ত্র বিক্রি করা শুরু করছে। এমনকি আরাকান আর্মির লোকেরাও এখানে মাইন এবং অস্ত্র বিক্রি করা শুরু করছে। গরুর সাথে আইস হচ্ছে, গরুর সাথে সোনা আসছে, গরুর সাথে অস্ত্র আসছে। আপনারা সতর্ক থাকবেন। মিয়ানমার পাগলা জাতি, হিটলার যখন পরাজয়ের মুহূর্তে, হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তার পরাজয় যখন নিশ্চিত হয়েছিল, তখন সে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে ফেলানোর জন্য জার্মানি এবং অন্যান্য জায়গায় রোমানিয়া থেকে পোল্যান্ডের সাথে যুদ্ধ শুরু করেছিল। মিয়ানমার পাগলা জাতি তারা কাচিন প্রদেশ, আছেন প্রদেশ, আরাকান প্রদেশ তাদের থেকে হাত ছড়া হয়ে গেছে। শেষ মুহূর্তে এই পাগলা জাতি আমাদের সাথেও যুদ্ধ শুরু করতে পারে। আমাদের মানসিক ভাবে আমাদের সেনাবাহিনী কঠিন ভাবে তৈরি আছে, আমাদেরকেও সেনাবাহিনীর সাথে থাকতে হবে। মিয়ানমারে আমাদের সমস্যা, অনেক ছেলে মেয়েদেরকে, অনেক ছেলে আছে এখনো মিয়ানমারের কারাগারে বন্দী। 1 বছর আগে আমি উদ্যোগ নিয়ে সেখানে আবেদন করেছিলাম, গতকালকে 173 জন চলে এসেছে। তোর মধ্যে 120 জন হচ্ছে আমার কক্সবাজার জেলা। আমার আবেদনের সেখানে রয়ে গেছে, তাদেরকেও শুরু করে আনতে হবে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য। আমি সেই প্রস্তাবে আমরা কিন্তু শুধু মিয়ানমার নয়, সারা পৃথিবীতে যেখানে আমার দেশের মানুষেরা জেলখানায় কষ্ট পাচ্ছে তাদেরকে রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আপনারা, আমি পরিশ্রমী মানুষ, বাংলাদেশ পার্লামেন্টে 300 এমপি থাকতে পারে। আপনাদের ছেলে কমল, আপনারা যাকে সংসদে পাঠিয়েছেন, আমার মতো পরিশ্রম জাতীয় সংসদে 11 বছরে কেউ করে নাই। আমার কেউ করে নাই আমার মতো। এখানে যেমন পরিশ্রম করে জাতীয় সংসদের পার্লামেন্টের যে লাইব্রেরি আছে সেখানে 9 জনের মধ্যে সর্বোচ্চ আজান শেষ হবে, শেষ করবো একবারে, থাকেন থাকেন। নামাজ 15 মিনিট বাদ দেবো।